আমি এই 1000 হাঁসে মিনিমাম আমি 2 থেকে 3 লাখ টাকা লাভ করতে পারবো। এটা যে টাকা দিয়ে আপনি জুয়াতে ইনভেস্ট করতেছেন সেই টাকা দিয়ে আপনি একটা উদ্যোক্তা হন, হয় হাঁস পালেন না হয় মুরগি পালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস যেখানে রয়েছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা অবস্থান করছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলা আওতাধীন বেলকুচি উপজেলার কদমতলী গ্রাম নামক একটি গ্রামে অবস্থান করছি দীর্ঘদিন যাবৎ বেকার থেকে আজ 5 বছর যাবৎ তিনি সফলতার মুখ দেখতে পেয়েছেন হাঁস খামার করে। তার হাঁস খামারে বর্তমানে 1200 হাঁস রয়েছে, 500 বেইজিং জাতের হাঁস রয়েছে এবং 700 অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁস রয়েছে। যেই 700 খাকি ক্যাম্বেল জাতের হাঁস আমরা তাদেরকে দিয়েছিলাম আমাদের নিজস্ব হ্যাচারি থেকে। এছাড়াও তার খামারে বর্তমানে রয়েছে 500 বেইজিং জাতের হাঁস, যেই হাঁস বর্তমানে বিক্রয় উপযোগী হাঁস। তো দর্শক, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকে সরাসরি খামারির কাছে। ওনার খামারের আয় ব্যয় লাভ লস এই সংক্রান্ত নানান তথ্য জানবো আজকের এই প্রতিবেদনে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘ 5 বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন সফল খামারির কাছে দাঁড়িয়েছি। উনি কিন্তু দীর্ঘ 10 বছর বেকারত্বের স্বাদ গ্রহণ করার পরে দীর্ঘ 5 বছর যাবৎ খামার পেশায় সফলতার গল্প শুনবো ওনার মুখ থেকে। কোথা থেকে শুরু করেছিল একজন বেকার যুবক, আজ সফল হয়েছে কেমন করে, সে সংক্রান্ত নানান তথ্য জানবো ওনার কাছ থেকে। আমরা প্রথমত জেনে নিব ওনার পরিচয় থেকে শুরু করে বর্তমানে কোথায় অবস্থান করছি সে সম্পর্কে। তো চলুন যাওয়া যাক সরাসরি খামারির কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। বর্তমানে আমরা যে জায়গায় অবস্থান করছি এটা কোন উপজেলা, কোন জেলা? এটা হচ্ছে এই আমরা যেখানে দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে কদমতলী গ্রাম, 2 নং রাজাপুর ইউনিয়ন, বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জ জেলা। আচ্ছা, মানে আমাদের জেলা সিরাজগঞ্জ জেলা আওতাধীন বেলকুচি উপজেলার দাঁড়িয়েছি কদমতলী গ্রামে। ভাইজানের নাম কি জানো? আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম ভাইয়া, এই হাঁস খামারে আছেন কত বছর হলো? আমি আছি দীর্ঘ 5 বছর যাব। 5 বছর। এর আগে কি পেশার সাথে সংযুক্ত ছিলেন? এর সাথে হচ্ছে আপনার প্রাইভেট কোম্পানিতে জব করছিলাম। ও, এর আগে প্রাইভেট কোনো কোম্পানিতে জব করতেন? জি। পরবর্তীতে আমি শুনতে পারলাম যে কিছুদিন নাকি বলে বেকারত্ব গাড়িয়েছেন। হ্যাঁ, আমি দীর্ঘদিন বেকার ছিলাম। এরপরে প্রাইভেট কোম্পানিতে জব করতেন? জি। এরপরে কোথা থেকে উদ্যোগ নিলেন যে হাঁস খামারি হবেন? আমি ওই জব করতে করতে মানে বসের যে একটা ঝাড়ি থাকে, ঝাড়ি আর বসের যে একটা টার্গেট, মার্কেটিং জব ছিল তো, ওই টার্গেটটা যে মাথায় দিত। জি জি জি। এবং ওই টার্গেট দেওয়ার পরে বস যে মাঝে মধ্যে ফোন দিত যে কত টার্গেট হইল, এই যে একটা পেইন, একটা প্রেশার, এই প্রেশারেই মনে করেন যে আমি একটা মানসিক যন্ত্রণায় ভুগছি যে কি রে, কি অবস্থা। তারপর বললো না, এ জব আমার দ্বারা সম্ভব না। তারপরে যাই হোক আমি জবটা সে রিজাইন দিয়ে পরে আমি সেখান থেকে চলে আসার পর মনে হলো যে আমি নিজে কিছু একটা করি, উদ্যোক্তা হই। উদ্যোক্তা এই আমি দেখি যে ইন্টারনেট মাধ্যমে দেখি যে চাকরিজীবীর চেয়ে উদ্যোক্তার দাম অনেক বেশি আসলেও, এবং চাকরি করে যে মুনাফা অর্জন করা যায় উদ্যোক্তা হলে তার চেয়ে অনেক বেশি মুনাফা অর্জন করা যায়। তো সেই ক্ষেত্রেই এবং সেই স্বপ্ন নিয়েই, সেই সাহসিকতা নিয়ে আমি আজ উদ্যোগ নিয়েছি এবং উদ্যোক্তা হিসাবে এখনো ইনভলভ রয়েছি। যাক, মাশাআল্লাহ। এখন আপনার এই হাঁস খামারে কতগুলো হাঁস রয়েছে? আমার এখানে টোটাল হাঁস ছিল হচ্ছে 1200, তো কিছু মানে নষ্ট হয়ে গেছে, মারা গেছে। তো এখন টোটাল প্রায় 1000-এর কাছাকাছি আছে। দেখতে পাচ্ছি এখানে 2 প্রজাতির হাঁস, একটা একদম হোয়াইট আর একটা আপনার অন্য একটা কালারের। যাই হোক, এখানে কি কি জাত রয়েছে? এখানে আমার 2টো জাত রয়েছে, একটা হচ্ছে
বেইজিং হাঁস, আর একটা হচ্ছে খাকি ক্যাম্বেল। জি দর্শক, যদিও বা আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি হাঁসের জগতে থাকি, কেন আমি অন্য জাতের হাঁসটা চিনলাম না। আসলে আমরা খামারির মুখ থেকে শুনতে চাচ্ছি যেখানে দুইটা প্রজাতির হাঁস রয়েছে, আসলে দুইটা কোন কোন জাতের হাঁস রয়েছে। আসলে দুইটা জাতের হাঁস একত্রিত ওঠানোর চিন্তাটা আসলে কোথা থেকে হলো? একটা তো খাকি ক্যাম্বেল, এটা কি ডিমের জন্য করেছেন? জি, এটা ডিমের জন্য। আর যে বেজিংটা করলেন? এটা মূলত মাংসের জন্য করেছিলাম, তবে করার পরে দেখলাম যে এটা আসলে একটা রং হয়েছে, কারণ এই বেজিংটা হচ্ছে বড় হাঁস, জি, জি। আর খাকি ক্যামেল হচ্ছে ছোট হাঁস। জি, জি। তো দুটো একত্রে করলে খাবারের সময় যে একটা প্রতিযোগিতায় ওই ছোট হাঁসগুলো খাবার পায় না, কিন্তু বড় হাঁসগুলো খাবার, যার জন্য ছোটগুলা ছোটই থেকে যায়, বড়গুলা মানে গ্রোথটা ওদের একটু বেশি হয়ে যায়। আচ্ছা, এখন খাদ্য হিসেবে কি কি দিচ্ছেন আপনি? খাদ্য হিসাবে ব্রুডিং অবস্থায় শুধু এই রেডিমেড ফিড দিছিলাম, এবং আপনার বোর্ডিং শেষ করার পরে মাঠে তখন দেই সকালে ধান আর বিকেলে ধান, আর সারাদিন মাঠে খেত আর কি। মাঠে এই যে শামুক কি পাওয়া যায়, কিরকম পরিমাণ? শামুক আগে প্রচুর পরিমাণ ছিল, তবে এখন এই বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহারের কারণে এখন শামুকের পরিমাণ খুবই কম। শামুক এখন নাই বললেই চলে, কিন্তু শামুকের পাশাপাশি কিছু আপনার উদ্ভিদ জাতীয় কিছু খাবার আছে, পোকামাকড় কিছু মাছ থাকে, এবং শামুকও অল্প কিছু থাকে, এগুলোই খায় মূলত। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা এবার একটু ভাইজানের কাছ থেকে জানবো, যেহেতু দীর্ঘ 5 বছর যাবৎ হাঁস খামার পেশার সাথে সম্পৃক্ত, উনি কিন্তু হাঁসের রোগ এবং রোগ নিয়ন্ত্রণ সংক্রান্ত কিছুটা হলেও জানেন। আসলে জানেন কি ভাইজান? আসলে ততটা জানি না, তবে কিছু কিছু অভিজ্ঞতা থেকে একটু শেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, 5 বছর যেহেতু আছেন এই সেক্টরে, মোটামুটি লেভেলের কিছুটা বেসিক ধারণা আছে। জি জি। আচ্ছা, এই যে আপনি ভ্যাকসিন করতে হয়, হাঁসের কয়টা ভ্যাকসিন? হাঁসের মূলত মানে 3টা ভ্যাকসিন। জি জি, বলেন। সেটা হচ্ছে আপনার এই ডাক প্লেগ, আর ফাউল কলেরা, আর একটা হচ্ছে বার্ড ফ্লু। জি জি। তবে বার্ড ফ্লুটা সচরাচর কেউ করে না, তবে ডাক প্লেগ আর কলেরা এই দুটাই মানুষ বেশি করে। আচ্ছা আচ্ছা, তো এই যে যারা নতুন উদ্যোক্তা রয়েছে ভাবছে, এই বাংলাদেশে কিন্তু বেপরোয়া গতিতে যেমন ছুটছে মাদকের পিছনে, ঠিক তেমনই দেখা যাচ্ছে বেকার সমাজ, মানে বেকার বাংলাদেশে দেখবেন আপনার গ্রামে অ্যাভেলেবেল বেকার রয়েছে। এই যে বেকার যে একটা সমাজ, এদেরকে উদ্দেশ্য করে আপনি একজন সফল উদ্যোক্তা, আপনি কি বলতে চান তাদেরকে? ধন্যবাদ, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। যে দেশের মানুষ যত শিক্ষিত, যত কর্মঠ, সে দেশ তত উন্নত। আসলে বেকারত্ব মানে শুধু যে একটা ছেলে বেকার তা না, বেকার ছেলের পিছনে রয়েছে একটা পরিবার, একটা সমাজ, একটা গ্রাম, একটা দেশ। তো বেকারত্বকেই দূর করাই হচ্ছে দেশের, আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কাজ। তো বেকার থেকে মানুষ বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, বিশেষ করে মাদক, আর এখন একটু দেখা যাচ্ছে ইদানিং বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে এই আপনার ডিজিটাল জুয়া। জি জি জি, ডিজিটাল জুয়াতে মানুষ খুবই জড়িয়ে পড়ছে, এবং এই জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে মানুষ বাড়ি গাড়ি সব হারাচ্ছে, মানুষ পথের ফকির হয়ে যাচ্ছে। সর্বস্ব আমি পথের ফকির। যারা এই জুয়ার সাথে জড়িত আছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যে টাকা দিয়ে আপনি জুয়াতে ইনভেস্ট করতেছেন, সেই টাকা দিয়ে আপনি একটা উদ্যোক্তা হন, হয় হাঁস পালেন, না হয় মুরগি পালেন, না হয় গরু ছাগল, যেটাই ভালো লাগে আপনার এলাকার অবস্থা বুঝে, যেখানে দেখবেন যে খাদ্য আছে, যদি আপনার খালবিল এলাকা থাকে তাহলে সেখানে ফ্রি খাবার থাকবে, আপনি হাঁসের উদ্যোক্তা হন, হাঁস পালন, তাহলে আপনার মৎস্য চাষ, মানে এগ্রিকালচার সেক্টরে যে কাজগুলো আছে আপনি সেগুলোর দিকে আপনি অগ্রসর হন, তাহলে আপনি নিজেও ডেভেলপ হবেন এবং দেশেরও উন্নয়ন হবে। হ্যাঁ, সেটাই, খুবই সুন্দর কথা বলেছেন। দর্শক, আসলে বাংলাদেশের পরিস্থিতি বিপদ সীমার উপরে। মাদক এবং অনলাইন জুয়া, এই দুইটা বিষয় বাংলাদেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমি মনে করি একটা পরিবারের একটা বেকার সন্তান মানে সেই পরিবারের বোঝা, একটা পরিবারের মাদকাসক্ত সন্তান মানে সেই পরিবারের বোঝা। পরিবারের যারা গার্ডিয়ান রয়েছেন তাদের উচিত ছেলেকে বেকার না রেখে ছেলেকে একটা কর্মসংস্থানের ভিতরে দেওয়া। যেমন
একজন আপনাকে যে বিশাল করে বাচ্চা দিয়ে শুরু করতে হবে, বড় আকারের একটা খামার শুরু করতে হবে, না এরকম নয়। আপনি অল্প পরিসরে শুরু করতে পারেন, না কি বলেন? জি জি, অল্প পরিসরে শুরু করলে সেখান থেকে সফল হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই প্রথমে শুরুতেই কিন্তু গাছের আগায় ওঠা যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, প্রথমে আস্তে 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 গাছের উপরে উঠতে হয়। তো আসলে হুট করে যদি আপনি মনে করেন যে আমি 2000 হাঁস নিয়ে ফার্ম করে আমি নিজে লাখপতি হব, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রথম যে আপনি হাঁসটা নেবেন বা উদ্যোক্তা হবেন, সেটাকে কিন্তু আপনাকে উদ্যোক্তা হিসাবে নেওয়া চলবে না, সেটাকে নিতে হবে প্রশিক্ষণ হিসাবে। আপনি 200 অথবা 250 হাঁস নিয়ে প্রথমে শুরু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যে 200-250 হাঁস নিয়ে আমি শুরু করলাম, এটা হচ্ছে আমার প্রশিক্ষণ। এই 200-250 হাঁস নিয়ে যখন আপনি লালন পালন করবেন, তখন অনেক কিছু শিখবেন, শিখতে পারবেন, এটা অটোমেটিক। বেসিক যেই সকল চিকিৎসা রিলেটেড বা অন্যান্য যেই সকল ধারণা থাকা দরকার, সেই সকল ধারণা 200 থেকে 250 হাঁস দিয়ে শুরু হবে। তখন উনি যদি মনে করে যে না আমি বিশাল করে শুরু করব, সে শুরু করতে পারে। জি জি, সে যদি এই 200-250 দিয়ে পরীক্ষামূলকভাবে বুঝতে পারে যে না এখানে ভবিষ্যৎ নেই, সে ওই সেক্টর থেকে সরে এসে অন্য কিছু করবে। জি জি, তবে জীবনের প্রথম যেই কোনো জায়গাতেই কেন না যান, খুব অল্প পরিসরে শুরু করাটাই ভালো। তো দর্শক, আমরা একটু ভাইজানের কাছ থেকে জানবো যে এই বিগত 5 বছরে আসলে আয়ের মুখ কিরকম দেখেছেন। মানে এই যে এখানে উনি যে একজন সফল ব্যক্তি, মান্থলি ওনার আসলে কিরকম আয় হয়, মাসিক কিরকম আয় হচ্ছে, কিরকম হাঁসের পিছনে ব্যয় হচ্ছে, এই সংক্রান্ত একটু তথ্য জানবো। তো ভাইজান, এই যে আপনার 1200 হাঁস, এর পিছনে মাসিক ব্যয় হচ্ছে কিরকম? ধন্যবাদ। এই খামারে এই ক্ষেত্রে বা উদ্যোক্তার ক্ষেত্রে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আপনার খামারে যদি হাঁস থাকে, তাহলে আপনার লাভ আছে। জি। আর হাঁস থাকলে তাকে খাদ্য আপনাকে দিতেই হবে, খরচ হবে। খাদ্য খরচ, এটা আপনার মেবি হবে। তো এই খাদ্য আমি যখন বোর্ডিং করলাম, তখন মানে রেডি ফিট, সেটা আসলে অনেক দাম। 50 কেজির বস্তা প্রায় 3500 টাকার মতো লাগে। তো এগুলো খাওয়াইছি। তারপরে যখন বোর্ডিং শেষ হলো, বোর্ডিং শেষ হওয়ার পরে যখন মাঠে দিলাম, মাঠে কিছু খাবার ছিল, জু প্লাঙ্কটন এবং ফাইটো প্লাঙ্কটন। এই দুটো খাবারই হচ্ছে মাঠ থেকে খায়। এবং আমি এই মাঠে খাওয়ার পাশাপাশি আমি তাকে সকালে গম দিতাম এবং বিকালে ধান দিতাম। তাছাড়া আমি কোনো খাবার কোনো খাদ্য দিতাম না। এখন এক একটা হাঁসের পেছনে মানে আনুমানিক কি আপনি বলতে পারবেন যে এক পিস হাঁসের পেছনে কত টাকা আপনার ব্যয় হয়েছে? এরকম ভাবে কোনো হিসাব আছে? এরকম মানে 100-এ হিসাব করা যাবে না, তবে মানে ধারণা থেকে একটা অনুমান করা যায় যে একটা এই হাঁস লালন পালন করতে একটা হাঁসে মিনিমাম 450 থেকে 500 টাকার মতো খরচ হয়। এটা কি বেইজিং না আপনার যে কোনো হাঁসের পিছনে? বেইজিংটা তো একটু বেশি খায়, আপনার খাকি ক্যাম্বেলের তুলনায় বেইজিংটা একটু বেশি খায়। মানে বেইজিংটার একটু খরচ সমান, কি কারণে? কারণ বেইজিংটা অল্প দিন লালন পালন করতে হয়। আচ্ছা। কিন্তু আপনার এই খাকি ক্যামেল যে এটা আবার লং টাইম, সেই হিসাবে মানে সমান, মানে অল্প দিনে যা খায় ও দীর্ঘ সময় তা খায়। আচ্ছা আচ্ছা, মানে এরা 3 মাসে যে খাবার খরচটা এদের পিছনে হচ্ছে, দেখা যাচ্ছে খাকি ক্যাম্বেলে 6 মাসে সে খরচ হচ্ছে। 6 মাসে সেই খরচ হচ্ছে। আচ্ছা, মানে এইদিকে একটু এরা এগিয়ে থাকলে ওরা আবার ওইদিকে এগিয়ে আছে। জি জি জি। আচ্ছা, তবে অতিরিক্ত খাবার খায়, এই জন্য মানে এটা দীর্ঘদিন লালন পালন করা সম্ভব না। বেইজিংটা অতিরিক্ত খাবার খাওয়ার জন্য বেশি দিন পালন করেন না, কারণ বেশি দিন পালন করলে অনেক কষ্ট পড়ে যাবে, কস্টিংটা বেশি হয়ে যাবে। এর পেছনে আপনার আসলে আয়টা কিরকম ভাবে দেখেন? যেহেতু আপনি ডিমের জন্য করছেন না, বেইজিংটা মাংসের জন্য করছেন। তো বেইজিং যে মাংসের জন্য করছেন, এর পেছনে আপনার এই 3 মাসে কিরকম আয় হবে? আমি বেইজিংটা কখনো করি নাই, আমি এইবারই প্রথম করেছি। তো বেইজিংয়ের যে অবস্থা দেখতেছি, আসলে অনেক মিডিয়াতে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখি যে আসলে অনেক লাভ। তো আমি আসলে বাস্তবে এসে দেখলাম যে বেইজিং বা পিকিং স্টার যাই বলেন, এটা খুব একটা লাভ নাই। লাভ নাই কারণ এই কারণেই এই হাঁসটা বিক্রি করা একটু কঠিন। আচ্ছা, আমি যে হাঁসটা যে তৈরি করলাম, এই যে আমার হাঁসটা এখন আছে, আমি যে বিক্রি করবো, আমি এটা মানে জায়গায় পাচ্ছি না যে কার কাছে বিক্রি করবো, কোথায় বিক্রি করবো। আচ্ছা, এবং এটা বিক্রি করতে গেলে ধরেন এটার দাম যদি 250 টাকা কেজি থাকে, কিন্তু কাউকে যদি একটু মানে আগ্রহ করে বলি, সে দেখা যায় যে তার অর্ধেক কম দাম বলতেছে। ও আচ্ছা, এইটা হচ্ছে এই সাদা হাঁসের একটা বড় সমস্যা। মানে আপনি এইটা
করলেন, প্রস্তুত করলেন, কিন্তু এইটা যে আপনি সেল করবেন সেই সেলিং পয়েন্ট নাই। জি 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 আচ্ছা, এখানে ভোগান্তি। এটা বড় তাইলে আপনি যারা এই যে পিকিং করতে চাচ্ছে বা বেজিং করতে চাচ্ছে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? আমি তাদেরকে একটাই মেসেজ দিতে চাই, আপনারা হাঁস বেইজিং বা এই পিকিং স্টার 13 যে জাতি উঠানের আগে আগে বিক্রি করতে হবে। হ্যাঁ, ঘরে আগে বাচ্চা উঠানোর আগে আগে বিক্রি করতে হবে, যে অমুক জায়গায় বিক্রি করবো, অমুকের কাছে বিক্রি করবো, তার সাথে ডিল করার পরে তারপরে বাচ্চা উঠাইতে হবে। আচ্ছা। তাছাড়া যদি কেউ মনে করে যে আমি বাচ্চা উঠাইলাম, লালন পালন করতে থাকি, এক জায়গায় না এক জায়গায় বিক্রি করাই যাবে, এটা যদি কেউ ভাবে তাহলে সে লস খেয়ে যাবে। মানে দর্শক, যেটা আসলে উনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আপনার এই হাঁসটা প্রস্তুত করার আগে, মানে খাবারের জন্য প্রস্তুত করার আগে, পিকেন স্টার যেটা রয়েছে, পিকেন স্টার 13, এটা কিন্তু 45 দিনে 3 কেজি প্লাস ওয়েট হয়ে যায়। এই 45 দিন পর আপনি যদি 5 লক্ষ টাকার খাবারও খান, তাও এরা ওই 3 কেজি প্লাস ওয়েটেই থাকবে, 4 কেজি হবে না কখনো। তো আপনাদের সর্বপ্রথম যার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন তার সাথে ড্রিল করতে হবে যে এই বাচ্চাটা আমি সংগ্রহ করছি আপনার কাছ থেকে, আপনি আমাকে বিক্রি করে দিবেন, বা আপনার বিক্রয়যোগ্য জায়গা থাকতে হবে, এ না হলে আপনি ধরা খাবেন। হ্যাঁ জি জি এটাই। তো এই যে এখান থেকে আপনার এই 1200 হাঁস থেকে আসলে সর্বমোট কত টাকা আয় হতে পারে? আমি সঠিক দাম বা ন্যায্য দাম যদি পাই, আমি এই 1000 হাঁসে মিনিমাম আমি 2 থেকে 3 লাখ টাকা লাভ করতে পারবো। এটা হলো কত দিনে? এটা হচ্ছে আপনি ধরেন 4 মাসে। 4 মাসে 2 থেকে 3 লক্ষ টাকা। জি মাশাআল্লাহ। বাংলাদেশের কোন চাকরিতে চাকরির পিছিয়ে দৌড়াদৌড়ি করার পরে কোন চাকরিতে 3 মাসে 3 লক্ষ টাকা দিবে বলেন? তবে এখানে মানে পরিশ্রম করতে হয় প্রচুর। হ্যাঁ, সেই আপনার এখানে এই খামারটা দেখাশোনা করছে কে কে? এখানে আমি আছি এবং আমার এক বড় ভাই আছে, দুজন মিলেই এখানে দুইজন মিলেই দেখাশোনা করছে। জি জি। আচ্ছা, এখন খাবারের তালিকায় কি কি রয়েছে? খাবারের তালিকায় ধান, আর ধান, সকালে আর বিকালে ধান, আর হচ্ছে সারাদিন একটু মাঠে। এখন খাবার আছে, যে বন্যা আসছিল তো, বন্যার পানি চলে গেছে, এখন কিছু খাবার আছে, ওই মাছের কিছু পোনা আছে, শামুকের কিছু শামুক আছে। মানে এখন এক্সট্রা খাদ্য দিচ্ছেন না? না না, এক্সট্রা খাদ্য এখন খুব একটা দিচ্ছি না। যাক, মাশাআল্লাহ। তো দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে। আমরা ইন ডিটেইলে অনেক বিষয় জানার জন্য চেষ্টা করেছি, তো আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। ভাইজান ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনার জন্য দোয়া, ভবিষ্যতে যেন আপনার খামার আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এবং আগামী দিনে কি খামারটা বড় করার চিন্তা আছে? জি জি অবশ্যই। আমি এবার 1000 করেছি, তো সামনের বার ইনশাল্লাহ আমার 6000 হাঁস প্রজেক্টে তোলার। আমরা 6000 হাঁস তাহলে দেখতে চলেছি দর্শক। তো ভালো থাকবেন ভাইজান, দোয়া রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কষ্ট করে আমার এখানে আসছেন। ভালো থাকবেন, আপনাকে খুবই ধন্যবাদ জানাই। তো দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে। নিয়মিত যেরকম খামারির আয় ব্যয় লাভ লস এই সংক্রান্ত তথ্য আপনাদেরকে দেই, ঠিক তেমনই আজকে আমরা দাঁড়িয়েছিলাম দীর্ঘ 5 বছর যাবত ধীরে ধীরে আজ সফলতার মুখ দেখা পেয়েছেন। মনিরুল ভাইয়ের সফলতার গল্প জানানোর জন্য চেষ্টা করেছি আপনাদেরকে। তো দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।